এখানে একটু ধরে এসো। আসলে কেক দেখে না দেয়ালে জিতে একটু লক লাভ করে গেছে তাই জন্য। শিষ্য, তুমি শুনতে পাচ্ছ?
হ্যালো। হ্যালো। স্যার বলছি কেউ মনে হয় বুঝতে পারেনি যে মানে আসতে হবে মানে ক্লাসরুমে অ্যাকচুয়ালি স্যার আপনি লিংকটা পাঠিয়েছেন তো স্যার আপনি অ্যাকচুয়ালি ক্লাসরুমে লিংকটা পাঠিয়েছেন তো স্যার এখনো বোধহয় কেউ দেখেনি আমি হোয়াটসঅ্যাপে বলেছি আমি তো আগেই টাইমটা বলে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার আমি হোয়াটসঅ্যাপে বলেছি স্যার দেখছি স্যার ঠিক আছে। স্যার আমাদের সেমেস্টারের পরীক্ষার কিছু নোটিফিকেশন এসছে ইউনিভার্সিটি থেকে। কিছু আসেনি, কিন্তু এবার যে কি হবে তো বুঝতে পারছি না। মানে এবার একটা জানি না, মানে অফিসিয়ালি তো কিছু জানি না, কিন্তু আনঅফিসিয়ালি একটা জায়গা শুনছিলাম যে মানে ইন্টারনাল আর এগুলোর উপরেই থেকেই হয়তো ম্যাক্সিমাম নাম্বার নেওয়া হবে। এরকম একটা আনসার্টেন সিচুয়েশন হবে, কিছু বুঝতে পারি না। হ্যাঁ স্যার, বাট কারণ 10 জুন অব্দি তো এমনি বন্ধ করে দিয়েছে, অ্যান্ড একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তো 10 জুনের মধ্যে আমাদের সব পরীক্ষা, সেমেস্টার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। তো আগে বাড়ালে তো আমাদের নেক্সট টাইমের ওপর এফেক্ট চলে আসবে।
না, এর আগে এরকম হয়েছে, মানে এবারও বোধহয় হলো নাকি, মানে সেমিস্টার 1 মাস 1.5 মাস পিছিয়ে যায়, সেটা ঘটে। সেটা রেয়ার হলেও হয়েছে, এর আগেও হয়েছে, তার হিস্ট্রি আছে। কিন্তু ক্লাসটা তো কিছুই হলো না, প্রবলেমটা তো সেখানেই হয়ে গেল। হ্যাঁ, মার্চে যখন ক্লাস, মানে স্যার অনলাইন ক্লাসে হচ্ছে। অনলাইন ক্লাস হচ্ছে, হ্যাঁ স্যার বলুন। অনলাইন ক্লাস আর ক্লাসরুমের ক্লাসের ভেতরে জানি না ডিফারেন্স আছে। মানে আমার যেমন বুঝতে অসুবিধা হচ্ছে যে কে কে বুঝতে পারলো, আর তোমাদের ক্লাস থেকে তো অলমোস্ট প্রায় রেসপন্স আসে না। মানে সিএসসি থেকে ক্লাস নিতে গেলে তারা যেমন প্রচুর কোয়েশ্চেন করতে থাকে, তোমাদের ক্লাস থেকে সবাই চুপ করে বসে থাকে, মানে আদৌ লগ ইন করে বসে আছে নাকি শুধু লগ ইন করে উঠে চলে গেছে সেটাও বোঝা যায় না। এইবার না না স্যার, আমার মনে হয় সবাই পড়ে। আসলে প্রবলেমটা হয়ে গেল, জানি না আসলে ফেস গুলো মানে দেখা না গেলে না রিয়াকশনটা বোঝা যায় না, এটা খুব বড় প্রবলেম হচ্ছে। ক্লাসরুম টিচিং এ আলাদা একটা ফিল হয়, মানে অনলাইন টিচিং এ যতই পড়িয়ে দিন না কেন কিন্তু স্যাটিসফ্যাকশন হয় না। বাকি এখন জানি না এই সেমিস্টার কি করে কি হবে। তোমাদের তো এরকম যারা ফাইনাল ইয়ার তাদের প্লেসমেন্ট, মানে তোমাদের অবস্থা খুব ভালো আমি মনে করি না, কারণ তোমরা তো সামনের বছর তোমাদের ক্যাম্পাসিং হওয়ার কথা ছিল। সামনের বছর যে ক্যাম্পাসিং হওয়ার কথা ছিল, তোমাদের থার্ড ইয়ারে ক্যাম্পাসিং হওয়ার কথা। মার্কেটের অবস্থা তো পুরো শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইকোনমি তো পুরো ডাউন। মানে তোমরা বোধহয় সব থেকে, মানে আমাদের সময় আমরা রিসেশন দেখেছিলাম, তোমাদের সময় তোমরা আবার বোধহয় সেই রিসেশন ফেস করবে। মানে যদি জব না পেয়ে বেরো তাহলে আইএমএফ হ্যাঁ বলো। ওয়ার্ল্ড ব্যাংক দুটোই বলছে যে 2008 এর রিসেশন যেরকম এসেছিল তার থেকে বেশি খারাপ রিসেশন আছে, কারণ এই রিসেশনটা বেশি ডিপ অ্যান্ড লাস্ট লং করবে। কারণ স্যার সব ফ্যাক্টরি সব বন্ধ, সব ইকোনমি ক্র্যাশ হয়ে যাচ্ছে না। আচ্ছা, আমি যদি তোমাদেরকে কিছু ভিডিও লিংক পাঠাই, সেটা তোমরা কিছু দেখতে পারবে? মানে সবাই তো জয়েন করতে পারছে না এখানে। হ্যাঁ এবার হ্যাঁ স্যার। কিছু আর হয়তো নেক্সট উইক থেকে এনপি কমপ্লিটনেস স্টার্ট করতে হবে। এখন সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট, দেখছি। আচ্ছা, মোটামুটি তো 11 জন 10 জন এসে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, চলো স্টার্ট করি তাহলে। তোমাদের অন্যান্য পেপারের মোটামুটি প্রিপারেশন ভালো আছে না? এবারে 3টে সাবজেক্ট, মানে কোর সাবজেক্টের আমাদের ক্লাস নেওয়া হচ্ছে। হ্যাঁ, স্যার চলছে আস্তে আস্তে করে সব জায়গায়। ঠিক আছে, চলো স্টার্ট করছি। তোমাদের কোর্স সাবজেক্ট উইকলি মোটামুটি কিরকম ক্লাস হচ্ছে? স্যার কোর সাবজেক্টে আমাদের 3টে কোর সাবজেক্ট আছে। তো আমাদের অ্যাপ্রক্সিমেটলি 2 দিনে একটা ক্লাস, আচ্ছা, অ্যান্ড দুটো মানে 3 দিনে স্যার দুটো ক্লাস ধরে নিই ম্যাক্স টু ম্যাক্স। স্যার আমাদের পিডিএফ পাঠিয়ে দিচ্ছেন, নোটস পাঠিয়ে দিচ্ছেন, অ্যান্ড ওখান থেকে পড়তে এনকারেজ করছেন বেসিক্যালি। তো স্যার কারণ হচ্ছে অনেকে আমাদের ইন্টারনেট প্রবলেম হচ্ছে, তো তো স্যার আমারও যেরকম আমার মোবাইলটা কাজ করছে না, তো আমি হটস্পটের ওপর জয়েন করেছি।
স্যার পিডিএফ থাকলে একটু বেশি সুবিধা হয়। তোমাদের ক্লাসরুমে যে লিঙ্কগুলো দিয়েছিলাম সেখান থেকে কি কেউ করছে? আমি যতটা সম্ভব ব্লগে লিখে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, আপনার অসুবিধা নেই স্যার, কিন্তু একটু অ্যাসাইনমেন্টটা আমাদের একটু লোড বেশি বেড়ে যাচ্ছে স্যার। আসলে ইনস্ট্রাকশন পেয়েছি একটা করে উইকে অ্যাসাইনমেন্ট দিতেই হবে, এবার সেই জন্য আমি একটার বেশি কোশ্চেন দিতে চাইছি না, মানে ওরকম ভাবেই। সেই জন্য লাস্ট উইকেও দেখো একটাই প্রবলেম দিয়েছিলাম, বা তার আগের উইকেও। হ্যাঁ স্যার, অন্যান্য সাবজেক্টেরও আমাদের পড়ে যাচ্ছে, তো একবারে পড়ে যাচ্ছে এই জন্য স্যার। অফিসিয়ালি আমি কিছু বলতে পারছি না এখানে, কিন্তু ব্যাপারটা তোমরা একটু ম্যানেজ করে যে কোনো ভাবে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করো, যাতে মার্কস দিতে কোনো হ্যাঁ স্যার। অসুবিধা না হয়। আমি অ্যাসাইনমেন্ট না পেলে, আমার হাতে ডকুমেন্ট না থাকলে আমি কিন্তু মার্কস দিতে পারবো না, কারণ ইউনিভার্সিটি যে কোনো সময় ক্রস চেক করবে। কারণ আগের বার খুব বাজেভাবে একটা হ্যাঁ স্যার। ক্রস চেক হয়েছে এবং সেখানে ভীষণ বাজে একটা রেপুটেশন তৈরি হয়েছে কলেজটার। যাই হোক, সেটা আমি ডিসক্লোজ করছি না কলেজের নাম, কিন্তু সেই ব্যাপারটার জন্য একটু সাবধানে থেকে, মানে সবাই ডকুমেন্ট সাবমিট করো। মার্কস কিভাবে দেওয়া যায় ইউনিভার্সিটির রুলস, মানে যেরকম ইনস্ট্রাকশন আসবে সেই রুলস ফলো করেই কাজ করা যাবে। স্যার আপনি যদি সাবমিশন ডেটটা একটু বাড়িয়ে দেন তাহলে স্যার করতে সুবিধা হয় আর কি। আমাদের স্যাটারডের ভেতরে রিপোর্ট চাইছে, প্রত্যেকটা উইকে স্যাটারডের ভেতরে রিপোর্ট চাইছে। আমি হয়তো অ্যাসাইনমেন্টটা আমি একেবারে উইকের ফার্স্টেও দিয়ে দিতে পারি, অথবা এই উইকে দিয়ে সেটা পরের উইকের স্যাটারডের আগে তোমরা সাবমিট করো, সেটাও হতে পারে। হ্যাঁ স্যার, সেকেন্ড অপশনটা ভালো হবে। হ্যাঁ স্যার, ওটা দিলেই বেশি ভালো হবে। ঠিক আছে, আমি সেভাবে দেখছি। কারণ আলটিমেটলি ক্লাস বন্ধ হয়ে তোমাদের ক্লাস কিছু বন্ধ হয়নি, প্রেশার আরো বেড়েছে, সেটা বুঝতেই পারছি। আচ্ছা, আমি তোমাদেরকে যে জায়গাটা বলছিলাম একটু তোমরা দেখে নাও, আমি লিঙ্কগুলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে। সবকিছু নোট লেখা হয়নি, কিন্তু যতটা সম্ভব এখানে আমি লিখে দিয়েছিলাম। লিঙ্কগুলো তোমাদের ওখানে দেওয়া আছে ক্লাসরুমের ভেতরে। মানে বই থেকে পড়তে হয়তো টাইম লাগবে, সেই জন্য খুব শর্ট করে এখানে কিছু দেওয়া আছে। তোমাদের প্রোগ্রামটা তোমাদের জন্য লাগবে না, এরকম ভাবে কিছু প্রবলেম ওখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। মানে যদি মনে করো, না হলে বই থেকে পড়তে পারলে সেটাই বেস্ট চয়েস, কিন্তু যদি মনে করো অল্প কিছু করে লেখার মতো জায়গাতে থাকবে, তাহলে এই জায়গা থেকে দেখতে পারো। আর যেগুলো লেখা হয়নি আমি লিখে তারপরে তোমাদেরকে লিঙ্কগুলোকে আবার শেয়ার করে দেবো। আচ্ছা, নাও স্টার্ট করছি। Okay, I think all of you are familiar with 15 puzzle problem. This is a very well-known problem. So if we consider 15 puzzle problem, then first we will try to understand that what is the complexity of this algorithm and how this problem will be solved. So in case of 15 puzzle problem, so 15 puzzle problem, just to recap, if we have a 4x4 board and there are some tiles which can move in 4 different directions. So if, and these tiles are numbered, so you have to rearrange the tiles in such a way so that in minimum time you can rearrange it. So if Shatabdi is facing some problem, many times he is being disconnected. Okay, say these numbers are 1, 2, say it's 3, 4, 5, 6, 7,
8, 9. So if an arrangement is given, so this is the given arrangement. So what is our objective? Our objective is we have to rearrange them in such a way so that they are in proper order. So how to rearrange them? So here our objective is, if this is the given instance, our objective is we have to find this solution in minimum time. So 1, 2, up to 15, and the next place will be okay. This one is blank. So this is the goal. So our goal is this one, for us given problem is this one. So from this given problem, using some movement, you have to reach to this goal. Now, before going to this, so what can be the moves? So if we have a vacant space here or vacant tile, so if we have a free space, then the tiles can move in this direction. So either for this instance, either 14 can move in this direction. Alternatively, 12 can move in this direction. So there are two possible movements. Okay, so we have to go through this some steps of movements. So after every movement, a new instance is being created. So that will be represented by an instance. So if you perform a movement, if we perform a movement, the next arrangement is known as instance. This is the next arrangement is known as instance. So if we move this 12 the downward direction, then the next instance is 1, 2, 3, 4, 11, 10, 8, 7. Then here it will be a blank space. Then 5, 9, 6, and 14, 12, 14, 15, 13. That will be the new arrangement. So it will be represented as instance. So how to find this solution? So we need to find minimum number of movements. So if we want to find minimum number of movements, so the objective is here, our objective is basically minimum number of movements required for this rearrangement. Okay, so if we want to find this minimum number of movements, what will be which steps we have to follow? So before going to that, we have to understand that if this problem is given, whether there exists any solution or not. If you purchase a 15 puzzle from market, then obviously initially it will be solved. So if you perform some random movement, then you will get an instance. Now if this is the given problem, from this given problem always you will be able to reach your goal. But if we randomly generate these numbers using any computing device, so if we generate these numbers randomly, then we can't ensure that whether any instance can be solved. The answer is no. If the generated instance, we can verify this generated instance whether it can be solved or not.
So we'll verify it first whether this problem is solvable or not. Then if it's solvable, then we will try to solve this problem. So what is the total search space of this algorithm? So there are 16 positions. So we may consider that as there are 16 positions, we may consider it's as a one-dimensional array. So if we consider it as a one-dimensional array, so there are 16 cells. Okay, starting from 1 up to 15, and the last one is vacant. Okay, so if we consider this, so all possible search space is basically factorial of 16. It's very large. So if the search space of this algorithm is factorial of 16, it's approximately, this value is approximately, this value is approximately 20.9. It's 10 to the power 12. So you can understand that what is the complexity of this algorithm. This is very hard to solve if we want to find a solution by perform a searching in the whole search space. It's very difficult. So we should be guided by something. So before going to the steps, let us try to check or validate whether this problem is solvable or not. So if we want to solve this problem, so we can consider this one. So this board is given. So in our case, the given instance is there. So this is the given. Sir, sir, why do we need to perform searching from a 1D array? No, we will not perform searching in 1D array. Here, basically, all the possible combinations which where this solution belongs, this search space is basically factorial of 16. We have 16 different positions. If we have 16 different positions, one element, initially an element can reside at any position of this 16 cells. In a given instance, though one is placed in its proper position, but one can reside at any position of this board. Is it clear? So in your given problem, one can reside Yes, sir. at any position. So what is the total possible positions for one? Number of positions, possibilities for one is 16. Now once you have placed one at a certain position, then you have to place next element. The next element can be placed at remaining positions. So total combination is 16 into 15. So if one is placed at first position, 2 is placed in second position. This is one combination. Now one is placed in first position, 2 is placed in third position. This is another combination. So 1 in its appropriate position, 2 in fourth position. In this way, so possibilities or the possibilities or the search space for the initial or given problem is basically 16 into 15 for 2 elements. Now in remaining 14 places, you may find third element. You may find third element in remaining 14 places. Then in remaining 13 places, you may find fourth element. So in this way, it will be multiplied up to 1. So it's basically factorial of 16. So total search space of this algorithm is factorial of 16. So out of factorial of 16 instances, any one can be given and you have to solve this problem. Okay. Now, first we have to verify whether this problem is solvable or not. So there is a theory that, let us represent it in this way. Say it's a gray. So we have gray positions, gray cells.
It's alternative gray cells. So this is given. Now, if this is the given problem, we have to verify whether this problem is solvable or not. So we have to check we have to define a function less. Okay. So if we say less I, what will be the value of this less I? Basically, the value of less I is number of elements residing on the right hand side or on the next positions of I which are less than I. Try to understand if the definition is not clear. So we have to define this less. We will define it. Now, how this function is working, say less 1. So for this given problem, the next positions are, so the positions are numbered in this way: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, in this way. Now, if we say less 1, check is there any element which resides in the next positions of 1 which is less than 1. So for this one, it's false. So this count is 0. So there is no element in the next positions of 1 which is less than 1. So you have to represent it by count. So this value is 0. Similarly, if we say less 2, less 2 is again 0. There is no element which is less than 2 which is residing at the right hand side of 2. If we say less 3, again this value is 0. Now less 4, this value is 0. Now say less 5. What will be the value? Less 5. So 5 is placed at this position. Now try to understand. 5 is here. Is there any element which is less than 5 and residing in the next positions? The answer is no. So less 5 is 0 again. Now, if we calculate less 11, what will be the value? 10 is less than 11. 8 is less than 11. 7 is less than 11. Then 5 is less than 11. 9, 6. So 6 elements resides on the right hand side of 11. So 10, 8, 7, 5, 9 and 6. These elements are lesser than 11 and they resides in the right hand side. So less 11 is basically, there are 6 elements. So this value is 6. Okay. If we want to calculate less 10, what will be the value? The number of elements which are less than 10. So 8, 7, 2, then 5, 9, 6. So 5 elements. Then less 8. What will be less 8? 7 is lesser, 5 is lesser, 6 is lesser. So 7, 5 and 6. So number of element is 3. Okay. Now next element is less 7. So less 7 is, you have to calculate this lesser value for every element. Okay. So less 7, what is less 7? 1, 2. Then less 12. Less 12 is 1, 2, 3. Then
Next element is less 5. We have already calculated less 5. Then less 9. Less 9 equals to 1. Less 14 equals to 1. Only 13 is lesser than this. Then less 15 equals to 1, and less 13 equals to 0. So we have calculated this less value for all the elements. Okay, so where I is within the range of 1 to 15, within this range. So we have calculated these values. Now calculate sum of this. So 0, 0, sum of this means 11, 14, 16, 19, 20, 21, and 22. So sum of this value is, you have to calculate sum of less I for all the values of I. Okay, so here this value is 22. Okay, so if this value is 22, now you have to check the position of the blank. Okay, so here this is the blank space, this one is blank. So if this one is blank, check on this board, is it in gray region or is it in white region? So this one, in this given problem, sum of the lesser element is 22, and this blank space or blank position is on the gray area. Okay, so if this blank space is on the gray area, then we have to calculate sum of I less I. Oh my God. So if the blank space is on shade or gray area, then you have to add 1. If this blank space is on white area, you have to add 0. Okay, so sum of this value plus this one, say if this value is x, so x equals to, here x equals to 1, as the blank space is on gray area, this value is 1. So if this value is 1, so this value is 22 plus 1, then it's a 23. So if it's odd number, if this one is odd, if it's an odd number, there is no solution. You can't solve this problem. Okay, if this value, sum of this is even, then you will find a solution. But if it's an odd number, then you will not find any solution. So this is a verification problem. So whether solution exists for a 15 puzzle problem or not, that can be verified in this way. Okay, so you have to calculate the less values for each and every element on this puzzle, and you have to add it with the value of x. The value of x will be 1 if the blank space is on the gray area, and it will be 0 if it is on white area. So based on this value, you can determine that whether this problem is solvable or not solvable, or whether there exists any solution or no solution exists for this given problem. Okay, we are running out of time, so I will reconnect before discussing the algorithm. Basically, we don't have any algorithm here. We have to solve the problem.
Okay, so I will take one example and I will try to solve this problem. So as it will be disconnected within very short, we have 7 minutes. Okay, let us take one example. I will take one example and okay, I will take one very simple example and I will try to solve it. Say let us consider so this is the given problem. So if this is the blank space, then what are the possible moves? There are 4 possible moves. Okay, so if we consider these 4 possible moves, let us expand. Okay, so these moves are basically, so if we consider upward movement, then right, then down and left. Okay, so if it's an upward movement, then 1, 2, 4, 3, 5, 6, 8, 9, 10, 7, 11, 13, 14, 12. Okay. Similarly, we have to calculate we have to rearrange all the instances. So this is one instance. So similarly, we will get another 3 instances. So if we get another 3 instances, now we have to calculate something. This value is basically, you have to find G prime. So if X is an instance here, we have to find G cap X. So what is the value of G cap X? It is basically the number of inappropriate
positions. So here 1 is in proper position, 2 is in proper position, 4 is in proper position, then 5, 6, 3 is not in its position. So the value will be 1 will be added with this. So 3, 8 is in proper position, 9, 10, 7 is not in proper position, 1 will be added. 11 is not in proper position, so another 1 will be added. Then 11, 12, 13, 14, 15 and 12. 12 is not in proper position, so this value is basically 4. Okay, similarly calculate this value for another instance. So if we calculate this value, for the next instance, so positions are 1, 2, 3, 4, it's the right movement, so 8 will be here, then 5, 6, 9, 10, 7, 11, 13, 14, 15 and 12. Okay, so what will be the value of this gx? 1, 2, 3, 4, 5, 6, 8 is not in proper position, 9, 10, 7 is not in proper position, 11 is not in proper position, then 13, 14, 15 and 12 is not in proper position. So this value is again 4. Okay, so in this way you have to calculate the values. Which one is minimum that will be accepted and next steps will be performed on that instance and all other instances will be eliminated. Okay, as it will be disconnected immediately, we have very short time, so I will reconnect.